শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শিক্ষাগুরু শাহাবুদ্দিন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপস্থিত আছেন সাবেক প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক এবং দহগ্রাম আঙ্গপ্রতার সংগ্রাম পরিষদের অন্যতম কর্ণধার আমার অত্যন্ত শ্রদ্ধার প্রিয় ভাই রিজানুর রহমান রেজা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বিশিষ্ট শিক্ষাবিদ মনোয়ার হোসেন লিটন, পৌর শাখার সংগ্রামী আমির, নির্যাতিত জননেতা সোহেল রানা, কর্মপরিষদ সদস্য মাসুদ আলম, হাফেজ বেলাল, উপস্থিত আছেন ইসলামিক বিদ্যানিকেতনের সম্মানিত প্রধান শিক্ষক আনিসুর রহমান, অত্র ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি মোস্তফা হাসান এবং আমাদের দহগ্রামের আগামী দিনের দহগ্রামবাসীর আস্থার প্রতীক ভাই আলমগীর হোসেন আলম ভাই সহ সাংবাদিক বৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় দহগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি, কিন্তু সকালে দহগ্রামে এসে পুরা দহগ্রামটা ঘোরার পরে মানসিকভাবে ভালো নেই। আমরা বিগত 15টা বছর উন্নয়নের মহাসড়কের কথা শুনেছি, কিন্তু দহগ্রামের রাস্তাঘাটগুলো এখনো 2 ফুট 3 ফুট গর্তে ভরা, অধিকাংশ রাস্তা কাঁচা হয়ে পড়ে আছে। বর্ষাকালে যে রাস্তাগুলোতে চলাচলের অবস্থা নেই। দহগ্রামবাসী নির্বিঘ্নে মূল বাংলাদেশের ভূখণ্ডে যাতায়াত করতে পারে না। এই অবস্থায় 18,000 মানুষকে বন্দিশালায় রেখে আমি আনোয়ারুল ইসলাম রাজু ভালো থাকতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দহগ্রাম সংগ্রাম পরিষদের প্রয়াত আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শামসুল হুদা প্রধান, জনাব তফিজুল হক সরকার সাহেবকে, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে যতটুকু সুবিধা পেয়েছি, এজন্য তাদের ভূমিকা অগ্রগণ্য। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। এর মধ্যেও আমাদের সাবেক চেয়ারম্যান সাইফুল ভাইও ভূমিকা রেখেছেন। আমরা যারা এই আন্দোলনের আমাদের 18,000 মানুষকে মুক্তির আন্দোলনে কাজ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সকলের এই ত্যাগকে আল্লাহ তাআলা যেন উত্তম মর্যাদা দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি একটু পিছনের দিকে ফিরে যেতে চাই। 1974-এর 16ই মে মুজিব ইন্দিরা চুক্তির মাধ্যমে আমার 3 বিঘা করিডোর স্বাধীনভাবে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত হওয়ার কথা ছিল। আজ পর্যন্ত কি আমরা সংযুক্ত হতে পেরেছি? আমরা কি সংযুক্ত হতে চাই? আমি আমাদের প্রধান উপদেষ্টাকে অনুরোধ করতে চাই, এতদিন আমাদের পররাষ্ট্রনীতি ছিল উপনিবেশের মতো, দাসত্বের পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু ডক্টর ইউনূস পৃথিবীর বুকে একজন সম্মানিত প্রশংসনীয় ব্যক্তিত্ব। আমি মনে করি আপনি উদ্যোগ গ্রহণ করলে দহগ্রামবাসী বাংলাদেশের মূল ভূখণ্ডে ঢুকতে আর বেশি সময় লাগবে না। আমরা দহগ্রামবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকায় প্রেস কনফারেন্স করে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আগামী দিনে ভূমিকা পালন করতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই 1992 সালের 26শে জুন আমরা প্রাথমিকভাবে স্বাধীনতা অর্জন করেছিলাম 12 ঘন্টার জন্য। 6 ঘন্টা 12 ঘন্টা। 2002 সালের 1 সেপ্টেম্বর আমরা 24 ঘন্টার জন্য কিছুটা হলো রিলিফ পেলাম। আমাদের ট্রাক চললো, মালামাল আদান প্রদান শুরু হলো,
কোথা থেকে কোন আদেশ আসলো আমাদের এই যাতায়াত, আমাদের মালামাল পরিবহনের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হলো? আপনারা জানেন দহগ্রামবাসী কৃষি নির্ভর। আজকে আমার এক মন ভুট্টা দহগ্রাম থেকে নিয়ে পাটগ্রামে পৌঁছতে ভাড়াই লাগতেছে 200 টাকা, উৎপাদন খরচ 1000 টাকা। আমার কৃষক 1200 টাকায় ভুট্টা বিক্রি করে সে কি পকেট থেকে ভুট্টার দাম পরিশোধ করবে কিনা? আমার কৃষকরা বঞ্চিত হচ্ছে। তো আমার প্রথম এবং প্রধান দাবি, আমার 178 মিটারকে নির্বিঘ্নে ব্যবহার করতে দিতে হবে। তাতে যদি সমস্যা হয় প্রয়োজনে ফ্লাইওভার নির্মাণ করে আমার দহগ্রামবাসীকে মূল ভূখণ্ডের সাথে সরাসরি যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা চাই দহগ্রাম থেকে পাটগ্রাম পর্যন্ত বাস চলাচল নির্বিঘ্নে করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এখানে আমাদের 51 ব্যাটালিয়নের সম্মানিত অধিনায়ক আছেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার ঘরের চতুর্দিকে ব্যারিকেড রেখে আপনার প্রতিবেশী যদি আপনাকে বাইর হতে না দেয়, আপনি তার জন্য কি পদক্ষেপ নিতেন? আপনি দহগ্রামবাসীকে সাথে নিয়ে আপনি উদ্যোগ গ্রহণ করুন। ইনশাআল্লাহ দহগ্রামবাসী আপনাকে সহযোগিতা করবে, বাংলাদেশ সরকার আপনাকে সহযোগিতা করবে এবং দহগ্রামবাসীর মুক্তির নিশানা আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, রেজা ভাই যেটা বললেন, আমার দহগ্রামের বুক ছিঁড়ে তিস্তা নদী চলে গেছে। আজকে যদি সেখানে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা না হয়, ভারত পরিকল্পিতভাবে চেষ্টা করতেছে যেন দহগ্রাম তিস্তার ভিতরে ঢুকে যায়, আস্তে আস্তে তারা এটা দখল করতে পারে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, আপনার একনাকে কোটি কোটি টাকা অন্য দেশের জন্য, অন্য প্রজেক্টের জন্য বলতে হচ্ছে, কেন আমার দহগ্রামবাসীর, কেন তিস্তার বাঁধ আজ পর্যন্ত নির্মাণ হলো না? আমরা তিস্তায় পরিকল্পিত বাঁধ নির্মাণ করে তিস্তার বাঁধ নির্মাণের মাধ্যমে দহগ্রামবাসীকে আমরা রক্ষা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে জোরালো দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি, আন্দরবোতায় 2টা প্রস্তাবিত বিজিবির ক্যাম্প হওয়ার কথা ছিল দহগ্রাম আন্দরবোতায়। আমি 51 ব্যাটালিয়ন প্রধানকে, অধিনায়ককে আমি প্রশ্ন করতে চাই, কোন অদৃশ্য কারণের মধ্যে আমার দহগ্রামের 18 কোটি মানুষকে আপনি নিরাপত্তাহীনতার মধ্যে রেখে আপনি ক্যাম্প নির্মাণ করছেন না? কোথায় বাধা আছে আপনি আমাদেরকে জানিয়ে দিন। আমরা সে বাধা উত্তরণের জন্য প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমরা ক্যাম্প নির্মাণের ব্যবস্থা করব। আমরা বলতে চাই, দহগ্রামের যে স্কুল, দহগ্রামের ছাত্ররা মারাত্মকভাবে মেধাবী হয়ে থাকে। অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখানে জজ আছে, এখানে ডক্টর আছে, এখানে প্রফেসর আছে, এখানে বিসিএস ক্যাডার আছে। এই শিক্ষিত জনগোষ্ঠীকে এই একটা স্কুলের মাধ্যমে শিক্ষা দিয়ে থাকে। 600 ছাত্রের জন্য কেন 5 থেকে 6 জন শিক্ষক থাকবে? আমি দহগ্রাম স্কুলের সম্মানিত প্রধান শিক্ষককে বলতে চাই, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। কোথায় সমস্যা আপনার শিক্ষক আনার জন্য আমরা চেষ্টা করব আপনার স্কুলে পর্যাপ্ত শিক্ষক দিয়ে আমরা দহগ্রামবাসীর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সম্মানিত উপস্থিতি, নামাজের সময় এসে গেছে। আমি কথা শেষ করতে চাই এই বলে, আমার দহগ্রাম আমার ইউনিয়ন, এটা আগে কুসলিবাড়ির সাথে এটা আসছিল। সেই আমার ইউনিয়ন হিসেবে পৃথিবীর 4টা উল্লেখযোগ্য করিডোরের মধ্যে দহগ্রাম একটা। এটা ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কের কারণে পৃথিবীর অন্য 3টা করিডোরের চেয়ে এটা ছোট হলেও ভৌগোলিক রাজনৈতিক ভাবে এর গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশ ভারতের বন্ধুত্ব সম্পর্কের মধ্যে এটা একটা প্রতীকী সম্পর্ক। আমরা ভারত সরকারকে অনুরোধ করতে চাই,
আপনারা প্রতিবেশীর সাথে প্রতিবেশীর হক আদায়ের সম্পর্ক বজায় রাখুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আপনাদের চোখ রাঙ্গানিকে, আপনাদের অবৈধ দখলদারিত্বকে আমরা কোনোদিন মেনে নেব না। বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য ৭১ জীবন দিয়েছে, ২৪-এ নতুন করে বাংলাদেশের মানুষকে ফ্যাসিজম থেকে মুক্তির জন্য জীবন দিয়েছে। এদেশের মানুষ জানে কিভাবে অধিকার আদায় করতে হয়, এদেশের মানুষ সংগ্রামপ্রিয়, এদেশের মানুষ নিজের স্বাধীনতা নিয়ে বেঁচে থাকতে চায়। কাজেই আমার দহগ্রামবাসীকে মুক্ত করার জন্য আপনারা নতুন করে ষড়যন্ত্রের জাল বুনবেন না। আমরা বেরুবাড়ি দিয়েছি, নির্বিঘ্নে লিখে দিয়েছি ইন্দিরা মুজিব চুক্তির মাধ্যমে। আপনারাও আমাদের এই জনগোষ্ঠীকে মূল ভূখণ্ডের সাথে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের এই স্মারক আমরা প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাবো ইনশাআল্লাহ, পররাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমি ঢাকায় ফিরে প্রয়োজনে পররাষ্ট্র এবং প্রধান উপদেষ্টার কাছে সময় নেওয়ার চেষ্টা করব। যদি আমরা সময় পাই, দহগ্রামের প্রতিনিধিদের নিয়ে আমরা আমাদের দহগ্রামের 18,000 ভাই বোনদের মুক্তির জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেন তারা দ্রুত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দহগ্রামবাসীর এই নিয়মিত চলাচলের জন্য দ্রুত গতিতে একটি 178 মিটারের ফ্লাইওভার নির্মাণ করে আমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করা হয়। আমি কথা শেষ করতে চাই, সম্মানিত উপস্থিতি, আজান হবে। আমি আজকে দহগ্রাম ঘুরে দেখলাম রাস্তাঘাটের জরাজীর্ণ অবস্থা। আল্লাহ তাআলা যদি আজান হয়ে গেছে, আল্লাহ তাআলা আমাকে কবুল করলে ইনশাআল্লাহ দহগ্রামবাসীর সাথে থেকে দহগ্রামের উন্নয়নের জন্য যেখানে যেটা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নকে আরো দহগ্রামবাসীকে পৃথিবীর মানচিত্রে একটি সুন্দর করিডোর হিসেবে আমরা তুলে ধরবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা